কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাস্থান রংপুর জেলার কোনো এক গ্রামে। গ্রাম বললে ভুল হবে, নগর টাইপের বলা যায়। যেভাবে সামিউল ভাই বলেছেন আমি সেভাবেই বলছি। 2012 এপ্রিল মাসের 12 তারিখ, এইচএসসি পরীক্ষার আগের দিন। এইচএসসি পরীক্ষা সাধারণত এপ্রিলেই হয়ে থাকে। পড়াশোনা চলছিল যথারীতি। রাতে ছাদে যাওয়ার আমাদের অভ্যেস ছিল, প্রতিদিনই যেতাম, তো কখনো কোনো সমস্যা হয়নি। ওই দিন রাত 2টা থেকে 2:30 পর্যন্ত পড়াশোনা করতেছিলাম। হঠাৎ অনুভব করলাম ছাদের ওপরে কেউ হাঁটছে। কিছুক্ষণ পর হাঁটা বন্ধ। আমাদের বাসাটা ডুপ্লেক্স ছিল। আমার রুমের পাশে রুম ছিল আমার চাচ্চুর। পরপর 3 দিন একই ঘটনা ঘটেছে একই সময়ে। চতুর্থ দিন আবার হাঁটার শব্দ পাচ্ছি। শব্দ ফলো করতে করতে আমি হাঁটতেছিলাম ওপরের ছাদের দিকে তাকিয়ে, এবং যে স্থানটিতে গিয়ে শব্দ থেমে গেছে সেই স্থানে সোজাসুজি গিয়ে দাঁড়ালাম। যেখানে দাঁড়ালাম জায়গাটা একটু অন্ধকার টাইপের। আমি সামনে তাকাতেই আঁতকে উঠলাম। কে যেন ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ওইখানে, ভয়ে ভয়ে। আর একটু সামনে এগিয়ে বুঝতে পারলাম আমার চাচ্চু। ওনাকে খুব ভীত সন্ত্রস্ত লাগছিল। আমাকে দেখে চাচ্চু জিজ্ঞাসা করলো আমি এখানে কি করছিলাম। আমি পাল্টা প্রশ্ন করলাম, কোনো শব্দ শুনতে পেয়েছো কি ছাদে হাঁটার? ওটা ফলো করছিলাম। উনি বললেন উনিও ওটাই করছিলেন। আমাদের দুজনের দরজায় কাছাকাছি। তো যেটা বলছিলাম, ছাদের ওটা হাঁটতে হাঁটতে একটা নির্দিষ্ট জায়গায় এসে ভ্যানিশ হয়ে যায়। ছাদে গিয়ে দেখার মতো কারো সাহস হলো না ওই দিন। পরের দিন সকালে আমি মাকে জিজ্ঞেস করি, তুমি কখনো ছাদে কারো জোরে সশব্দে হাঁটার শব্দ পেয়েছো কি? মা বললেন, না তো, হয়তো চোর হবে, হয়তোবা তুমি ভুল শুনেছো। আমি বললাম, চোর হলে এমন শব্দ করে হাঁটবে না, বা চোর ওপরেই বা উঠবে কি করে? জানালার কাছের গাছটা থেকে সহজে ওঠা সম্ভব নয়। আর যদি ওঠেও তাহলে আমাদের কোনো কিছু মিসিং হয়ে যাচ্ছে, বা ইভেন ছাদের কোনো কিছু কমে যাচ্ছে। মা আর কিছু বললেন না, মনে হলো কিছু লুকানোর চেষ্টা করছেন। তো আমার পড়ার টেবিলটা যেখানে, সেই সোজা জানালার বাইরে একটা নারকেল গাছ। গাছটা আমার জানালা থেকে 1 হাত ডিস্টেন্সে হবে। আমার কাছে মনে হতো নারকেল গাছে কেউ বসে আমার দিকে তাকিয়ে আছে। কিছু দেখতে পেতাম না, কিন্তু ফিল হতো কেমন যেন। আমার পেছনে ছিল মিরর। মিররেও মনে হতো কেউ আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। হরর সিনেমাতে আয়নার সামনে সাধারণত পর্দা থাকতো, যেটা সরালে কিছু একটা বেরিয়ে আসতো বা দেখা দিত, কিন্তু আমার আয়নার সামনে পর্দা ছিল না। আর পর্দা থাকলেও আমি অবশ্য রাতে সরাতাম না। যেহেতু জানালার ওপরে সানশেড এবং ওইখানে একটা লাইট সেট আপ করা, আমি ওই লাইটটা জ্বালিয়ে ঘুমাতাম ভয় একটু কম পাওয়ার জন্য। আপনাদের তো উত্তরবঙ্গের ঠান্ডা সম্পর্কে আইডিয়া আছে, কিরকম ঠান্ডা। জানুয়ারি শেষের দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে এই রংপুরে এবং তেঁতুলিয়ায়। আমি শুনেছি এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.7 কোনো একটা সময়ে। ওই দিন অবশ্য অত কম ছিল না, তারপরও যা ছিল তা কম নয়। আমি 2টা কম্বল গায়ে দিয়েছিলাম। বিছানার একটা দিক জানালার কাছাকাছি ছিল, মানে দেয়ালের সাথে। পড়তে পড়তে আমি কখন ঘুমিয়ে গিয়েছিলাম ঠিক খেয়াল নেই। হঠাৎ করে ঘুম ভেঙে যায় গভীর রাতে। সময়টা রাত 3টার মতো হবে। আমি রুমের লাইট জ্বালাতে যাব বলে বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক আমার বেডের পাশেই, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কে। আমি মৃদু শব্দে জিজ্ঞাসা করলাম, কে? কিন্তু কোনো রেসপন্স নেই। জিনিসটা আমি অবয়ব বলতে পারবো না, কারণ সম্পূর্ণ স্পষ্ট একজন হিউম্যান শেপ ছিল সেটা। যখন মুখের দিকে তাকালাম আমি বুঝাতে পারবো না কি দেখেছি। আমি দেখতে পাচ্ছি ঠিক আমি দাঁড়িয়ে আছি আমার সামনে। আমার শরীরের ভেতর একটা শিরশিরে অনুভূতি হচ্ছিল। আমি ভাবলাম হয়তো ঘুম থেকে উঠেছি তাই হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু না, তা নয়। দুবার চোখ কষলে আমি কোনো পরিবর্তন দেখলাম না। দাঁড়িয়ে আছে। এবার সে আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমি ওটার দিকে তাকিয়েই ছিলাম কিছু সময়, বিষয়টা স্বাভাবিক করার জন্য, এবং ভয়ে আমি আমার দেয়ালের দিকে তাকালাম। আমার মনে হলো হৃদস্পন্দন বহুগুণে বেড়ে গিয়েছে। আর ওদিকে তাকানোর সাহসও পাচ্ছি না, কিন্তু কিউরিওসিটিও যাচ্ছে না। একটা বিষয় কি, নিষেধ বস্তু বা দুর্লভ বা যেটা করা উচিত নয় সেটার প্রতি আমাদের আগ্রহ বেশি। যাই হোক, আমি তাকালাম। এবার আমি আর কিছু দেখতে পেলাম না। সামনের দিকে বা রুমের বাইরে এগোতেও সাহস পাচ্ছিলাম না। সময়টা ছিল বাটন ফোনের। আমি প্রথমে আমার বাসার সবাইকে এবং পরে বন্ধুদের এক এক করে ফোন দিচ্ছিলাম। কেউ আসতে পারুক আর না পারুক, কথা বলতে বলতে একটু সামনে এগুলেও কিছুটা সমস্যা হবে, কিন্তু কেউই ফোন ধরছিলেন না। এটাই স্বাভাবিক, কারণ রাত অনেক। নিরুপায় হয়ে এবার রিস্ক নিলাম। আমি আবার কিছু দেখতে পেতে পারি এই ভয়ে চোখ বন্ধ করে দরজা পর্যন্ত গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। এই ঘটনা যখন বাসায় জানালাম, বাসা থেকে পরের দিনই একজন হুজুর ডাকা হলো। হুজুর অনেকক্ষণ সময় নিলেন, এরপর আমাকে জানালেন
এই সমস্যা স্থানের শুধু আপনার ওপরেই হয়েছে। কারণটা হচ্ছে ওর গায়ের ওপর বাথরুম করা হয়েছে। এটার কারণে সে রেগে গিয়েছে এবং আপনার ওপরে ভর করেছে। জিনের গায়ে নাপাক জিনিস লাগলে তারা ক্ষিপ্ত হবারই কথা। পরে আপনি যদি ফ্রেশ হয়ে রুমে থাকতে পারতেন তাহলে সমস্যা হতো না। এরপর আমি অনেক দিন মালয়েশিয়াতে ছিলাম। ওখানে আমাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার জন্য আমি বাংলাদেশ থেকে বাধ্য হয়ে তাবিজ নিয়ে বালিশের নিচে রেখে ঘুমাতাম। যাই হোক, এই বিষয়ে পরে আসছি। আমি তখন বাংলাদেশে, সালটা 2015 হবে, সময়টা ঠিক বলতে পারছি না। আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে মা আমার সাথে ঘুমিয়েছিল। আমি একলা ঘুমাতে চাইলেও মা আমাকে ঘুমাতে দিত না, কারণ ওইটাই আমার মায়ের আবার তুলা রাশি। আপনারা জানেন যে তুলা রাশি জাতকদের জিনের সাথে সম্পর্কের বিষয়টা। আমার ঘুম আসছিল না কেন জানো। আম্মু ঘুমিয়ে গেছেন। রাত 3টা থেকে 3:30 দিকে দেখতে পেলাম আম্মু খুব জোরে জোরে শব্দ করছেন মুখ থেকে। শব্দটা এমন যে কাউকে গলা চেপে ধরলে যেমন হয় ঠিক তেমন। আমি আম্মুকে জোরে ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু উনি কোনো রেসপন্স করছিলেন না। আবারও কয়েকবার ধাক্কা দেওয়ার পর উনি জেগে উঠলেন। আমি আম্মুর কাছ থেকে জানতে চাইলাম কি হয়েছে। উনি বললেন, না কিছু না, তুমি ঘুমাও। আমি মনে করছিলাম ওনাকে বোবা ধরেছে, সেরকম কিছু একটা হবে। সকালে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আসলে কি হয়েছে আমাকে বলো, লুকানোর চেষ্টা করো না। এরপর উনি আমাকে যা বললেন, একজন জিন তাকে নাকি খুবই পেইন দিচ্ছে। সে এক এক সময় এক এক রূপ নিয়ে আসে, কখনো কোনো আত্মীয় স্বজন বা কখনো বাড়ির কাজের মেয়ে, এরকম। কখনো কখনো গলা চেপে ধরে, আর সে যাকে দেখানোর ইচ্ছা তাকেই দেখাতে পারে। সে যদি তোমাকে দেখাতে চায় তুমিই দেখবে, আর কেউ দেখবে না। এই সমস্যার জন্য বাসা বন্ধ করা আছে, স্পেশালি আম্মুর রুমটা। আর একদিনের ঘটনা, আম্মু রুমে একাই। আব্বু তখন বাইরে ছিলেন। উনি বিছানায় কাত হয়ে শুয়েছিলেন। কোনো এক কারণে উনি ঘুরবেন, তো যথারীতি পেছনে ঘুরতে যাচ্ছিলেন। তখন উনি ফিল করলেন ওনার মাথা ও পা কেউ একজন চাপ দিয়ে ধরে রেখেছে। তো আম্মু এই বিষয়গুলো সমাধানও জানতেন, সেটা হলো নড়াচড়া করা। তাই এই জাতীয় বিষয়গুলো হলে শরীর নাড়াচাড়া করতে হয়। উনি হাত পা ছুড়ছিলেন এবং শরীর নাড়াচ্ছিলেন। একদম এরকম করতে করতে উনি ফিল করলেন ওটা সরে গেছে। অনেক ভয় পেয়েছিলেন ওই দিন। এভাবে চলছিল দিন রাত। মানুষের নিজের বাড়ির প্রতি একটা টান থাকে, আমারও ছিল, কিন্তু এরকম বিষয়গুলোর জন্য মনের মাঝে একটা খারাপ লাগা সবসময় কাজ করত। সময় পার হতে থাকে, এই বিষয়গুলো আমাদের বাড়িতে অন্য কেউ আসলে তাদের সামনেও ঘটতে শুরু করে। আর একদিনের ঘটনা, আমার ভাই এবং কাজিন এক রুমে বসে গল্প করছিলাম। সময়টা ছিল দিনে। হঠাৎ ওরা দেখতে পেল সামনে রাখা চেয়ারটা প্রচন্ড শব্দে সরে গেল। দুজন মুখ চাওয়াচাওয়ি করলো। কি ঘটনা? মনে হয় ভুল দেখেছে। একটু পরেই আবারও সেই একই রকম দৃশ্য। ওরা দুজন একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ও, ছাদের রেলিংটার বিষয়টা বলা হয়নি। ছাদের রেলিংয়ে এক ধরনের শব্দ হতো, যেটা রেলিং এর ওপর আঘাত করার একটা শব্দ, এবং অনেকক্ষণ থাকে এরকম শব্দ করতো কেউ। মনে হয় হাতুড়ি দিয়ে কেউ রেলিং এর ওপরে বাড়ি দিচ্ছে। মূলত বাড়ি বন্ধ করার পর এটা ছিল আর এক কারণ। প্রতি রাতেই এই বিষয়টা ঘটতো। সাহস করে আমি একদিন চাচ্চু ছাদে যেতাম, কিন্তু ছাদে গিয়ে কখনো কাউকে পাওয়া যেত না। এই রেলিং এর শব্দে বাড়িতে যারা থাকতো তারা ঘুমাতে পারতো না ঠিক মতো। তবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আবার এমন কিছু শব্দ যেটা হচ্ছে কোনো বয়স্ক লোক ছাদে লাঠিতে ভর দিয়ে হাঁটলে যেমন ঠক ঠক শব্দ হয় তেমন। আমি মালয়েশিয়াতে একদিনের ঘটনা, আমি আমার বন্ধু একসাথে থাকতাম অনেক দিন। একই বিছানায় আমরা ঘুমাতাম। ও আমার বিষয়ে কিছুটা জানতো। যথাসময়ে আমরা ঘুমাতে গিয়েছিলাম। আমি একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতে আমার বন্ধু চিৎকার করে লাফিয়ে ওঠে। আমার ঘুম ভেঙে যায় এবং আমিও অনেক ভয় পেয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও প্রচন্ড ঘেমে একাকার। আমি ওকে পানি এনে দেই। আমি বললাম, কি হয়েছে বল। ও আমাকে বলল, আমি ফিল করলাম আমার হাতে কিছু পশমের মতো স্পর্শ করেছে। তখন আমি বুঝতে পারিনি কি হয়েছে। হঠাৎ একটা হাত আমাকে চেপে ধরেছে, যেটা লোমে পরিপূর্ণ। তাই আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠেছি। আমাদের এখানে বিড়াল জাতীয় প্রাণী আসার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এটা কি ছিল? আর এই ব্যাপারটা আমার সাথে ঘটেছে স্বপ্নের মাঝে, কিছু একটা আমার ভেতরে ফিজিক্যালি চলে আসা। একদিনের ঘটনা, আমি রাত্রে ঘুমিয়ে আছি। আমি হঠাৎ স্বপ্নে দেখলাম একটা ছায়া জানালার গ্লাসের ভেতর ভেদ করে আমার কাছে চলে আসলো এবং গলা চেপে ধরলো। আমি গলা ছাড়ানোর চেষ্টা করছি এবং এত ছুটে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। আমি গোঙাচ্ছিলাম। পরবর্তীতে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি অবয়বটার মুখ দেখতে পাচ্ছিলাম আর চিৎকার শুনতে পাচ্ছিলাম। সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছিলাম। পরে আমার ওই রুমমেট ফ্রেন্ড আমাকে ধাক্কা দেয় এবং সবাই আমার রুম থেকে চলে আসে। তখন ওটা চলে যায়। একটু পর আমিও কারোর সাথে কথা না বলে আবার ঘুমিয়ে যাই। আমার চোখ তখন রক্তের মতো লাল ছিল। আমাদের বাড়িটা নিয়ে কিছু কথা না বললেই নয়। আসলে অনেক পুরনো একটি বাড়ি ভেঙে তৈরি করা হয়। জানা যায় যুদ্ধের আগে এখানে
হিন্দু ধর্মাবলম্বী থাকতো যাদের অনেককে মেরে ফেলা হয়েছিল এবং কেউ কেউ ইন্ডিয়াতে চলে গিয়েছেন। তো যেটা জানা যায়, অবঘাতে যেসব মৃত্যু বা হত্যা হয় সেসব থেকে এরকম আত্মা ঘুরে বেড়ায়। যায় না এখানে যারা আসে তারা কি সবাই মৃতদের আত্মা নাকি কোনো জিন।